আপনার সাথে আমার সমস্যা হয়েছে, আমি কিছু লোকজন ভেতরে ভেতরে পাঠালাম যারা হঠাৎ করে ওখানে জড়ো হয়ে ঝামেলা করছে। এটাও মব না, কিন্তু যেহেতু মবের ব্যাপারে সরকার স্টেপ নিচ্ছে না, কিছু কিছু লোকজন এই ধরনের পরিকল্পনা করে মব তৈরি করছে যাতে ওখানে গিয়ে একটা ঝামেলা করা যায়। মানে একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলবে, কোনো আইনে কোনো কিছু যদি ক্রাইম বলে স্বীকৃতি না হয় কাজে তাকে বাধা দেওয়া যাবে না। আপনার আমার যদি ভালো না লাগে কিছু করার নেই, এটাই গণতন্ত্র। 15ই আগস্টে কেউ যদি ব্যক্তিগতভাবে 32 নম্বরে ফুল দিতে যায়, তাকে আপনি কোন আইনের ভিত্তিতে থামাবেন? নতুন একটা সমীকরণ তৈরি হচ্ছে, খেয়াল করবেন। সেটা হচ্ছে একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াতে ইসলামী, অন্য ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট তৈরির চেষ্টা হচ্ছে। সো আওয়ামী লীগের যারা কোর সমর্থক, তাদের একটা বড় অংশ হচ্ছে সনাতন ধর্মের মানুষ, তাদের একটা বড় অংশ হচ্ছে সেকুলার এবং লিবারেল মানুষ। তাই যদি হয়ে থাকে, তাদের সামনে সম্ভবত এই যে জামাত এবং ইসলামিস্টদের উত্থান, এটা একটা নেগেটিভ বার্তা দেবে। সেই বিবেচনায় বিএনপির দিকে তাদের ভোট যাওয়ার সম্ভাবনা আছে। মানে আমাদেরও প্রাপ্ত তথ্য বলে ডক্টর ইউনূস এখন যখন নির্বাচনের পক্ষে খুব কঠোর অবস্থান নিয়ে নিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন, তারা যদি কিন্তু বলে নির্বাচন এখন চাই কিন্তু এগুলো হইতে হবে, ওনারা আসলে নির্বাচনটা এখন চান না। সো তারা যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা এখন খুবই টাফ হয়ে গেছেন ইন ফেভার অফ দ্য ইলেকশন, এখন এই জন্য তাদের ভাষাগুলো সভ্যতার, ভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা তাদের ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ। স্বাগত জানাচ্ছি বলানো বলা অনুষ্ঠানে। আমাদের আজকে অনুষ্ঠানের অতিথি সংবাদ বিশ্লেষক, রাজনৈতিক পর্যবেক্ষক, এবং এই সময়ে তিনি একটা সমসাময়িক বিষয়গুলো যেটা আমাদের প্রতিনিয়তই আমাদের সামনে তুলে ধরছেন, ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। আমরা দেখেছি যে আপনি বেশ কয়েক বছর থেকেই আপনি নানা ধরনের ঘটনার প্রেডিকশন করেছেন, আমাদের রাজনীতি কোন পথে যাচ্ছে, দেশে আর্থসামাজিক অবস্থা কি হচ্ছে, জাতীয় এই অবস্থার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডল নিয়েও আপনি কথা বলে থাকেন। কিছু ঘটনা আগে আমরা ভাবতাম বিক্ষিপ্ত ঘটনা, যেগুলো হচ্ছে কখনো তৌহিদি জনতার নাম দিয়ে, কখনো সচেতন মানুষের নাম দিয়ে, এই যেটাকে আমরা বলছিলাম মব, যেটা মানুষের মানে বিচার, যেটা ছিল মানে আমাদের যে জুলাইয়ের অভ্যুত্থান, যেটা শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ মুখর হতে হতে তারা এক পথে রাজপথে নেমে আসলো, অনেকগুলো কারণে একটা। ঠিক এখন যে অবস্থাটা, ইন্টারিম সরকারের এত সাপোর্ট থাকার পরও কেন এটা আসলে নিয়ন্ত্রণ হচ্ছে না? আমার কাছে সবসময় মনে হয় ইন্টারিম সরকার এই ব্যাপারে কখনো কঠোর হয়নি, এবং একটা বিশেষ ধরনের মবের ক্ষেত্রে। আমি এর আগে একটু ব্যাকগ্রাউন্ড কথা বলে নিই। মানে আমাদের মব তৈরি হওয়ার প্রবণতা আমাদের রক্তে আছে। মানে ট্রু মব যেগুলো, মানে মব বলতে এখন আবার এমন কিছুকে আমরা মব বলে যেটা আদতে মব না, যেইখানে কিছু মানুষ ঘোষণা দিয়ে, যেমন ধরুন আমরা এখন রিসেন্টলি আলোচনা করছি রাজবাড়ির গোয়ালন্দে যে ঘটনাটা ঘটলো, ওটাকে মব বলা হচ্ছে, এটা আসলে মব না। কেন মব না? ওখানে একটা সংগঠন, যে সংগঠনটার মধ্যে কিছু ধর্মগুরু, এমনকি রাজনৈতিক দলের জেলা জামায়াতের আমির ওখানে আছেন, বিএনপির উপজেলা পর্যায়ের নেতারা ছিলেন, তারা একটা কমিটি তৈরি করেছেন, ইমান আকিদার রক্ষা কমিটি করে, তারা দিনের পর দিন নানা কর্মসূচি দিয়ে শেষে মার্চ টু গোয়ালন্দ গেছেন, গিয়ে এই ঘটনা ঘটলো। সো যেটা একটা সাংগঠনিকভাবে তৈরি হয়, যার একটা ব্যানার থাকে, ওটা মব না। আমরা কিন্তু সবগুলোকে মব বলছি, কিন্তু মবের প্রবণতা এখন প্রচুর আছে। এবং আমাদের ইতিহাসে আমরা যদি দেখি, মানুষকে ধরে হঠাৎ করে পিটিয়ে মেরে ফেলছি আমরা, এই ঘটনাগুলো তো সব মব লিঞ্চিং। 5 আগস্ট পরবর্তী সময়ে আমি মনে করি সরকার একটা বিশেষ ধরনের মবকে একরকম প্রশ্রয় দিয়েছে। প্রশ্রয় দেওয়া মানে হচ্ছে এই না যে আপনি করতে বলছেন, আপনি যখন ব্যবস্থা নেন না, সেটাও কিন্তু একরকম প্রশ্রয়। কোন মবগুলো? যেমন আপনি বলছিলেন যে তৌহিদি জনতা বা ধর্মের নামে কথাটা বলছি আমি, কারণ যা ঘটছে ধর্মের নামে ঘটানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এগুলো আসলে ধর্ম না। একটা মানুষকে নিয়ে যত বড় বিতর্ক থাকুক না কেন, তার ডেড বডি মাটি থেকে, কবর থেকে তুলে ফেলে ডেড বডিকে পেটানো এবং আগুন জ্বালিয়ে দেয়া। আমরা অনেকে হয়তো জানি না, একটা যুদ্ধে যখন দুজন সোলজার মুখোমুখি পরস্পরকে গুলি করে, হত্যা করার রাইট আছে, এটা যুদ্ধের নিয়ম। কিন্তু যুদ্ধেও ডেড বডি বিকৃত করা একটা যুদ্ধাপরাধ। ইসলাম তো কোনোভাবে সেটা সমর্থনই করতে পারে। তাহলে যে কথাটা বলছিলাম, এগুলো ইসলামের নামে হচ্ছে। এখন সরকার হয়েছে কি, এই ধরনের ইসলামের নামে করা যেসব ঘটনা, এটা তো একটা না, আমরা অনেকে হয়তো খেয়াল করিনি। যেদিন এই ঘটনা ঘটছে সেদিন রাজশাহীতে একটা মাজার ভাঙা হয়েছে, গতকালও আরেকটা মাজার ভাঙা হয়েছে, এবং এর আগে আরো 100-র বেশি মাজার ভাঙা হয়েছে। আমি একটু তালিকা বলি। বহু জায়গায় মেলা, ট্রেডিশনাল মেলা বন্ধ হয়েছে, যেখানে গান হয়, এক ধরনের পালা গান হয়, ফোক সং হয়,
ওই কারণে এটা বন্ধ হয়েছে, নাটক বন্ধ হয়েছে, কবিতা উৎসব কবিতা আবৃত্তি বন্ধ হয়েছে। আপনি খেয়াল করবেন, তারপরে ধরুন মেয়েদের ফুটবল খেলা যেগুলো ধর্মের নামে প্রচুর হয়েছে, বন্ধ হয়েছে বহু জায়গায়। নারী অভিনেত্রীরা দোকান উদ্বোধন করতে যাবেন, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে খেয়াল করবেন, বিশেষ করে এই ধরনের হুমকি যেগুলো হয়েছে, এই ধরনের মব যেগুলো হওয়ার সম্ভাবনা হয়েছে, সেগুলোর ব্যাপারে সরকার ব্যবস্থা নেয়নি। আমি কিন্তু একটা জিনিস মানতে প্রস্তুত আছি, মানে উন্নত বিশ্বেও এটা হবে, একটা অপরাধ চাইলে হুট করে ঘটিয়ে ফেলা যায়, কিন্তু উন্নত দেশগুলোতে অপরাধ আসলে কম হয় কেন? কারণ যিনি অপরাধ করবেন তার মাথায় থাকে এটার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে। সো 100 মাজার বা 100-র বেশি মাজার ভাঙা গেল কেন? কারণ হচ্ছে আপনি আগে যা যা ঘটেছে ব্যবস্থা নেন না। এবং আমি মানি 5 আগস্ট পরবর্তী সময় অনেকগুলো হয়েছে, তখন সরকার বা পুলিশ খুব স্ট্রং অবস্থায় ছিল না। এক বছর পার আমি আসছি 1 বছর না, 2-3 মাস পরই পুলিশ আছে, সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারপরও ব্যবস্থা হয় নাই। আপনি যদি ব্যবস্থা নিতেন তাহলে এগুলো ঠেকানো খুব ইজিলি যেত। এবং শুধু সেটা না, ট্রু যেগুলো মব, সেই মবগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবে। এই যে কয়েকদিন আগে 2 জন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো ভ্যান চোর এই অভিযোগ দিয়ে, ব্যবস্থা তো সেই অর্থে নেওয়া হয়নি। কুমিল্লায় মাদক কারবারি বলে একটা পরিবারের নারী সহ 3 জন বা 4 জনকে পিটিয়ে মেরে ফেলা হলো, সেই অর্থে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই ব্যবস্থাগুলো নেওয়া না হওয়াটাই আসলে এগুলোকে উস্কে দেওয়ার ব্যাপার আছে। আর আমি আরেকটা জিনিস মনে করি, আমরা দীর্ঘদিন অপশাসনের মধ্যে ছিলাম, স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ছিলাম, এগুলো আমাদের টলারেন্স নষ্ট করে ফেলেছে। মানে একটা গণতান্ত্রিক সরকার মানে কিন্তু শুধু সরকার না, একটা গণতান্ত্রিক সরকার মানে সমাজে গণতন্ত্র, পরমত সহিষ্ণুতা থাকতে হয়, আপনার সাথে আমার দ্বিমত হবে, আপনার সাথে আমি ডিবেট করবো, এমনকি ঝগড়াঝাটিও করবো, কিন্তু দ্যাটস আ লিমিট, আমি ওটা ক্রস করব না। কিন্তু সেই প্রবণতাগুলো তো আসলে তৈরি হয়েছে। এখন দরকার ছিল একটা সরকার যে কঠোর পদক্ষেপ নিতে পারে। মানে তোমার ভেতরে কি ক্ষোভ আছে, রাগ আছে, কিন্তু তুমি এটা করতে পারো না, এটার আউটবাস্ট, এটার বহিঃপ্রকাশ এভাবে হতে পারে না। আরেকটা ঘটনা এবারও ঘটছে, সেটাও খুবই ইন্টারেস্টিং। পরিকল্পিত মব, মানে পরিকল্পিত মব কথাটা কিন্তু অপোজিট, মব কোনোদিন পরিকল্পিত হওয়ার কথা না, কিন্তু কেউ কেউ এটা সুযোগ নিচ্ছে। সে করছে কি, ব্যানার রাখছে না, আপনার সাথে আমার সমস্যা হয়েছে, আমি কিছু লোকজন ভেতরে ভেতরে পাঠালাম যারা হঠাৎ করে ওখানে জড়ো হয়ে ঝামেলা করছে। এটাও মব না, কিন্তু যেহেতু মবের ব্যাপারে সরকার স্টেপ নিচ্ছে না, কিছু কিছু লোকজন এই ধরনের পরিকল্পনা করে মব তৈরি করছে যাতে ওখানে গিয়ে একটা ঝামেলা করা যায়। 2টা ঘটনা খুবই আলোচনায় চলে এসেছে। একটা হচ্ছে যে গণ অধিকার পরিষদের যে নুরুল হক নুরুকে যেভাবে পেটানো হলো, প্রথমে জাতীয় পার্টির সাথে কর্মীদের সাথে একটা গন্ডগোল, তারপরে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আমরা দেখলাম বিভিন্ন ভিডিও নুরুল হক নুরুর উপরে মানে খুবই বাজেভাবে তাকে আক্রমণ করলো এবং সে হাসপাতালে এখনও সে চিকিৎসাধীন। ঠিক এইটার পরে আবার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হলো। অন্যদিকে মঞ্চ 71 নামে, মানে 71 মঞ্চ নামে রিপোর্টার সিকিউরিটিতে একটা সেমিনার ছিল, সেই সেমিনারে সেখানে হঠাৎ করে একদল লোক গিয়ে কিছু মানুষের উপরে চড়াও হলো, একটা গণ্ডগোল হলো। আইন শৃঙ্খলা বাহিনী দেখা গেল যে যারা আয়োজক ছিল তাদের মধ্যে কিছু মানুষকে ধরে নিয়ে গেলেন এবং তাদের বিরুদ্ধে খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে ধারায় সন্ত্রাস বিরোধী যে আইনে তাদের বিরুদ্ধে মামলা দেয়া হলো। পুরো বিষয়টাকে আসলে কোন দিকে দেখছেন? এবং এটার সাথে অনেকে বলছে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার কার্যক্রম যেটা নেওয়া হচ্ছে এবং এটার মধ্যে একটা গভীর রাজনৈতিক একটা উদ্দেশ্য রয়েছে। প্রথম একটা জিনিস একটু বলি, একটু আগের ব্যাপারটার সাথে যোগ করা, আমাদের যে মব, বিশেষ করে ইসলামের নামে যে মব হচ্ছে, এটা তৈরি এবং কন্টিনিউ করার পেছনে কিন্তু একটা ষড়যন্ত্র আছে। আমরা খেয়াল করব 5 আগস্ট পরবর্তী সময়ে বিশেষ করে ভারত একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে যে শেখ হাসিনার পতন ঘটিয়েছে জঙ্গিরা, ইসলামী এক্সট্রিমিস্টরা এবং ডক্টর ইউনূস তাদের সরকার। আপনি খেয়াল করবেন ওখানে যতজন মানে বাংলাদেশে কাজ করা কিছু রাষ্ট্রদূত বা হাই কমিশনার ওখানে নিয়মিত কথা বলবেন, নাম বলতে পারে ভিনা সিকরি, পঙ্কজ শরণ, তারপরে আর ওই যে হর্ষবর্ধন শ্রীংলা, এরা কথা বলতেন, এরা বাংলাদেশে ছিলেন। তারা গিয়ে ওখানে এই আলাপ করছেন। এখন বাংলাদেশে যখন এই ঘটনাগুলো ঘটার পসিবিলিটি তৈরি হয় এবং আমি মনে করি এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে, তাতে কিন্তু তাদের ন্যারেটিভটা অ্যাস্টাবলিশ করা সহজ হয়। আর আমরা জানি বাংলাদেশে এরকম একটা ইসলামিক এক্সট্রিমিজম মাথাচাড়া দিচ্ছে, এটা কিন্তু গ্লোবাল লেভেলে বিপদ তৈরি করবে, সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার। এবার আপনার ওই ইস্যুটাতে আসি, 2টো ঘটনা জাতীয় পার্টির প্রসঙ্গে পরে আসবো, ছোট করে মঞ্চ 71 নিয়ে কথা বলি। মানে অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এটা। ধরুন আমি কাগজে কলমে ধরে নিলাম ওখানে যারা ছিলেন সবাই আওয়ামী সিম্প্যাথাইজার ধরে নিলাম, একজন তো আওয়ামী লীগে ছিলেনই, জনাব লতিফ সিদ্দিকী, উনি বহিষ্কৃত হয়েছেন, কিন্তু আমি ধরে নিলাম উনি আওয়ামী লীগে ছিলেন, আওয়ামী লীগে ছিলেন, কোনো পদে ছিলেন, এবং আমি ধরে নিলাম এটা নিশ্চিত ওনার নামে কোনো ফৌজদারি মামলা নেই, তো এই রাষ্ট্রের একজন নাগরিক তো উনি।
উনি মঞ্চ ৭১ নামে কোনো একটা সংগঠনে, ওই দিন ছিল ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না এই নিয়ে আলাপ। সো ৭২-এর সংবিধান তো বিএনপিও রাখতে চায়, বিএনপিও তো এই সংবিধান বাতিল করতে চায় না। এটা ৭২-এর সংবিধান না, অনেকগুলো সংশোধনী হয়েছে, কিন্তু তারপরে বিএনপিও তো এই সংবিধান বাতিল করতে চায় না। তাহলে নাগরিকদের একটা অংশ প্রকাশ্যে, এটা কিন্তু কোনো গোপন কিছু না, আপনি ঘোষণা দিয়েছেন, রিপোর্টার্স ইউনিটিতে অডিটোরিয়াম ভাড়া করেছেন, এবং আমরা খুব ভালো মতো জানি, আপনি আমার চেয়ে আরো ভালো জানেন, এই প্রত্যেকটা ভাড়া কারা নিচ্ছে, কি নিচ্ছে, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা এই তথ্য জানে, তারপর অনুমতিটা দেয়া হয়, সব তথ্য আছে, ওনারা প্রকাশ্যে গেছেন, বক্তৃতা শুরু করেছেন, এরপরে হামলা হলো, এবং যারা ওখানে মানুষকে হেনস্থা করলেন, যারা আইন ভাঙলেন, তাদেরকে ধরা হলো না। অত্যন্ত বাজে বার্তা দেয়। আমি কথাটা প্রায় বলি, বাংলাদেশে এখনো লোকজন আওয়ামী লীগ সমর্থন করে, অনেকেই করে, সংখ্যাটা ছোট না, অনেকে আওয়ামী সিম্পাথাইজার্স আছেন। এটা আমার কাছে খুব কষ্ট লাগে দেখতে, সত্যিই তাই। আমি খালি জুলাই অগাস্টের কথা বলছি না, শেখ হাসিনা বছরের পর বছর এই দেশটাকে কি করেছেন আমরা জানি, কিন্তু বাস্তবতা হচ্ছে ওনারা এটা করেন তো। এখন তারা যদি কোনো ক্রাইম না করেন, মানে একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলবে, কোনো আইনে কোনো কিছু যদি ক্রাইম বলে স্বীকৃতি না হয়, কাজে তাকে বাধা দেওয়া যাবে না। আপনার আমার যদি ভালো না লাগে, কিছু করার নেই, এটাই গণতন্ত্র। 15ই আগস্টে কেউ যদি ব্যক্তিগতভাবে 32 নম্বরে ফুল দিতে যায়, তাকে আপনি কোন আইনের ভিত্তিতে থামাবেন? আমাদের কোনো আইন কি বলেছে 15ই আগস্টে ফুল দেওয়া যাবে না 32 নম্বরে? যদি হয় ওটা লেখেন আগে আইনে, অথবা আপনি বলে দেন 71 বা মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কথা বলা যাবে না, প্ল্যাটফর্ম তৈরি করা যাবে না, বলে তারপর ধরেন। সেগুলো অত্যন্ত বাজে চর্চা, অত্যন্ত বাজে চর্চা। আমি একটা কথা মনে রাখতে হবে, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রধান অভিযোগ কি ছিল? উনি ন্যায় বিচার করতেন না, ওনার ইনসাফ ছিল না। সো শেখ হাসিনাকে আমরা যখন উচ্ছেদ করেছি, আমরা ঠিক উল্টোটা করার কথা, আমরা ন্যায় বিচার নিশ্চিত, এবং ন্যায় বিচার কিন্তু যাকে আমি পছন্দ করি না বা যে আমার শত্রু, তার জন্য ন্যায় বিচার, তার জন্য প্রযোজ্য। আমি এর কথা বলছি, আমরা শেখ হাসিনারও তো ন্যায় বিচার করতে চাই। ধরুন শেখ হাসিনা বাংলাদেশে ফেরত আসলো, লোকজন ধরে তাকে পিটিয়ে মেরে ফেলতে চায় বা ক্রস ফায়ারে খুন করে ফেলো বলা হচ্ছে, আমরা এগ্রি করব? নো ওয়ে। আমরা চাই উনি আসবেন, উনি বিচার ফেস করবেন, সেই বিচার তার মৃত্যুদণ্ড হতে পারে, কিন্তু সেই বিচারটাও ন্যায় বিচার হতে হবে। তো এই জিনিসগুলো এই সমাজে খুবই মর্মান্তিক। 5 আগস্ট পরবর্তী সময়ে সরকারও পপুলার কতগুলো দাবির সামনে, চাপের সামনে নতি স্বীকার করছে। ঠিক আছে, আপনি ওনাদেরকে ধরে নিলেন, সরিয়ে নিলেন, নিরাপদে নিয়ে গেলেন, কারণ এখানে ঝামেলা হচ্ছে, আপনি এদেরকে, যারা ঝামেলা করছে তাদেরকে গ্রেফতার করা উচিত, আপনি এদেরকে গ্রেফতার করছেন, খুবই বাজে বার্তা যাচ্ছে। জাতীয় পার্টি নিয়ে আসি, এটা তো অবশ্যই একটা গভীর রাজনৈতিক হিসাব নিকেশ, তার প্রমাণটা খুব সোজা, মানে জাতীয় পার্টি আওয়ামী লীগকে কোলাবোরেট করেছে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। তো এটা কি 1 বছর পর আপনার মনে হলো হঠাৎ করে? বা জাতীয় পার্টিকে নিষিদ্ধের আলাপ যেদিন এনসিপি করলো, তাতে জামায়াতে ইসলামী যোগ দিল এবং অনেক ইসলামিস্ট সংগঠন এবং দল যোগ দিল, আপনি তো একটা কমন প্যাকেজেই করে ফেলতে পারতেন, আওয়ামী লীগ এবং তার সাথে কোলাবোরেট করা সবাইকে নিষিদ্ধ করে দাও। জাতীয় পার্টিকে কেন করেন নাই তখন? হঠাৎ আপনার মনে হতে শুরু করলো, হঠাৎ আপনার মনে হলো জাতীয় পার্টি যদি থাকে তাহলে আমি নাম তুলেই বলি, জামায়াতে ইসলামী, আমি তো সেকেন্ড দল নাও হইতে পারি, জাতীয় পার্টি নিজস্ব কিছু ভোট আছে, এবং বিভিন্ন আওয়ামী লীগ এলাকায় আওয়ামী লীগ যদি সেন্ট্রালি ডিসাইড করে যে জাতীয় পার্টির লাঙ্গলকে জেতাও, বা আওয়ামী লীগের কিছু লোকজন প্রার্থী হলো, আওয়ামী লীগ মানে কারা? আওয়ামী লীগের যে লোকটা ক্রাইম করে নাই, যে ফেরারি না, যে সাজাপ্রাপ্ত না, ধরুন আওয়ামী লীগ সমর্থক একজন কলেজ শিক্ষক, আওয়ামী লীগ সমর্থক একজন লয়ার, একজন ব্যবসায়ী, আপনি তাকে ঠেকাবেন কি দিয়ে? ওই রাইট আপনার নাই তো, উনি তো ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনও করতে পারে। সো তারা যদি লাঙ্গলে গিয়ে নির্বাচন করে, আমার ধারণা তারা সেকেন্ড দল হয়ে যাবে। এটা ভালো লাগছে না জামায়াত ইসলামীর। আর দ্বিতীয়ত হচ্ছে, জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করে দেওয়া যায়, তাহলে জামায়াত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বিএনপির উপর একটা প্রবল চাপ তৈরি করতে পারে। কারণ তারা যদি বলে আমরা নির্বাচনে যাব না, তখন কিন্তু দেখবেন মাঠে আসলে আর কোনো বিরোধী শক্তি নেই। তারা না গেলে যদি জাতীয় পার্টি থাকে, জাতীয় পার্টি মোটামুটি মাঠে, তারা তো অলরেডি ইতিমধ্যে বলছে তাদের দাবি না মানলে তারা যাবে না। তো জাতীয় পার্টি যদি না থাকে, ওনাদের দাবি আসলে মুখে যা বলছে এগুলো দাবি না, ওনারা আসলে একটা আসন সমঝোতা চান বিএনপির কাছ থেকে বড় সড় ধরনের, সেটা এনশিওর করার জন্য তারা চাপ তৈরি করছেন। এখন জাতীয় পার্টি যদি না থাকে, তারা যদি নির্বাচনে না যায়, তাহলে দেখেন তো মাঠে বিএনপির সাথে তার জোটের বা যুগপৎ আন্দোলনের দলগুলো, গণতন্ত্র মঞ্চ, 12 দল, আরও যা যা আছে, তাহলে এই নির্বাচনটা কিন্তু অনিশ্চিত হয়ে পড়ে। সো এই রাজনৈতিক ক্যালকুলেশন দুটো, একটা হলো ও থাকলে আমি থার্ড হয়ে যেতে পারি, আরেকটা হচ্ছে যেটা প্রধান, সেটা হচ্ছে ওকে সরিয়ে ফেলতে পারলে রাজনীতির নিয়ন্ত্রণ অনেকটা আমার হাতে চলে যায়। আমরা একটা খারাপ কাজকে যেটা মানুষ পছন্দ করছে না, পরবর্তীতে যদি তার সেই খারাপের ধারাবাহিকতা ধরে রাখা হয়, তাহলে আগের খারাপটা মানুষ ভুলে যায় এবং তার এই সব অপরাধটা মানুষ মাফ করে দিয়ে
বর্তমান অপরাধকে সে মানে তার ধর্তব্যে নিয়ে আসে কিনা, এতে করে কি তাহলে আলটিমেটলি যে এত রক্ত দেয়া হলো, কয়েক শত প্রাণ চলে গেল, হাজার হাজার মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, আহত হলো, সবই মূল্যহীন? এই প্রবণতা থাকবে। আমি এখনো মনে করি না যে আগের সাথে পুরোপুরি তুলনা করে ফেলব, কিন্তু আমি আপনার সাথে একমত। যখন আমরা দেখব যে কারণে শেখ হাসিনাকে আমরা সরিয়েছি সেই কারণগুলো এখনো কম বেশি ঘটছে, আস্তে আস্তে অনাস্থা রাতারাতি তৈরি হয়ে যায় না। যারা হঠাৎ করে বলে ফেলেন আগেই ভালো ছিলাম, এটার মধ্যে শয়তানি আছে না, সেটা বলছি। কিন্তু হ্যাঁ, আমি আসছি আস্তে আস্তে ধারাবাহিকতাটা, হ্যাঁ স্বাভাবিক, মানুষ কিন্তু এই প্রশ্নগুলো করতে শুরু করে। যেমন ধরো একটা উদাহরণ দিই, অপ্রিয় কথা কিন্তু তারপরে তো বলতে হয়, বলেছিও। জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারেন আপনি, সেটার জন্য আন্দোলন করবেন সরকারের বিরুদ্ধে। আপনি মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের ওখানে গিয়ে উস্কানি কেন দেন? জাতীয় পার্টির অফিসে কিন্তু তৃতীয় দিনের মতো গতকাল ভাঙচুর, অগ্নিসংযোগ হয়েছে। ওখানে নিরাপত্তা থাকার কথা ছিল না অনেক বেশি? জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়, ওই অফিস ভাঙা বা অগ্নিসংযোগ করার অধিকার কি আইন দেয় কাউকে? নুরুল হক নূর যে জায়গায় আক্রান্ত হয়েছেন, যে বিভৎসভাবে তাকে আঘাত করা হয়েছে, কোনো কারণ ছিল না, এর পেছনে সুনির্দিষ্ট কোনো চক্রান্ত থাকুক বা কি থাকুক সেটা বিষয় আমরা এটা কন্ডেম করি, কিন্তু তার দলটা যা করছে এটা কি ঠিক করছে? করছেন না। তারা সরকারকে চাপ দিতে পারেন, তারা সরকারের কাছে যান, যমুনায় চলে যান, যমুনা ঘেরাও করেন, জাতীয় পার্টির কাছে কি? সো এই যে অনিয়মগুলো ঘটছে, আমি এটা আপনার সাথে একমত যে ধাপে ধাপে ধীরে ধীরে এই প্রশ্নগুলো উঠবে। এবং একটা জিনিস জরুরি, আনস্টেবল অবস্থা মানুষ পছন্দ করে না, অনিশ্চয়তা মানুষ পছন্দ করে না, নিরাপত্তাহীনতা মানুষ পছন্দ করে না। এগুলো যখন স্বয়ং শহরে ঘটে, শহরের মানুষের চোখের সামনে ঘটে এবং সরকার কোনো ব্যবস্থা নেয় না, তখন তো অন্তত এই প্রশ্ন করবে যে শেখ হাসিনার সময় তো এই আনস্টেবল অবস্থা ছিল না। এগুলো প্রশ্ন করতে পারে মানুষ, কেউ কেউ করছে। এবং সরকার যদি সিরিয়াস না হয় এই প্রশ্নগুলো বাড়বে এবং এগুলো খুবই অ্যালার্মিং ব্যাপার। একটা এখনো দাবি আছে জাতীয় পার্টিকে বা তার কার্যক্রম এখন আবার যোগ হয়েছে যে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করেছিল, বিশেষ করে 14 দল যারা ফ্যাসিস্টের সহযোগী, তাদেরও কার্যক্রম নিষিদ্ধের জন্য এনসিপি থেকে কথা বলা হচ্ছে। এখন প্রশ্ন উঠেছে আবার পাশাপাশি বলা হচ্ছে যে তাহলে তো সর্বশেষ যে নির্বাচনটি হয়েছিল সেখানেও তো হাত পাখা দলটি অংশ নিয়েছিল, মানে তারাও তো তাহলে সেটা একই ভুল করেছে। হাত পাখা 24-এ করেনি, না 18-তে করেছে, এবং অনেকগুলো স্থানীয় সরকার নির্বাচনে তারা করেছে। ইনফ্যাক্ট আমি খোলাখুলি বলি, হাত পাখা আসলে 24 নির্বাচন করতো। আমাদের নিশ্চয় একটা ঘটনা মনে আছে যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের যিনি নায়েবে আমির আছেন, মানে ছোট ভাই যিনি আর কি, তিনি আহত হন এবং তার দাঁত এবং নাক থেকে রক্তপাতের একটা ছবি আমাদের সামনে আসে। সেটাই এই ঘটনা ঘটার কারণে তারা 24-এ নির্বাচনে, অথচ তারা শেখ হাসিনার অধীনে সব স্থানীয় সরকার, যখন কেউ স্থানীয় সরকার নির্বাচনে 18-র ডাকাতির পর যায় না। এবং শুধু সেটা না, আমি একটু যোগ করতে চাই, 18 সালের নির্বাচনে বিএনপি আসলে বাধ্য হয়ে গেছে। অনেকে বলে বিএনপি গেছে কেন, বিএনপি কিন্তু নিবন্ধন বাতিল হয়ে যেত, এবং ওই ধানের শীষ তারা সরকার বসেই ছিল অন্য কাউকে দিয়ে, আসল বিএনপি নাম দিয়ে দিত। কিন্তু সেবারও আপনার নিশ্চয়ই মনে থাকবে, আপনি মিডিয়ার মানুষ, ঢাকায় বিএনপির কোনো পোস্টার আপনি পেতেন না। ঢাকায় 2টা পোস্টার ছিল, নৌকা আর হাত পাখা নির্বিঘ্নে সারা দেশে এমনকি ঢাকা শহরে তাদের ক্যাম্পেইন করেছে। তো আমরা বুঝি অ্যালাইনমেন্টটা কোথায়। এবং তার পরবর্তী সময় যখন স্থানীয় সরকার নির্বাচনে প্রত্যেকটা দল করে, তখন হাত পাখা করেছেন। তারা আজকে যথেষ্ট টাফ অবস্থান দেখাচ্ছেন, কিন্তু ইতিহাসগুলো আমাদের মনে আছে, মনে রাখতে হবে। সেখানে যদি 14 দলকেও করা হয় কার্যক্রম, করতেই পারে সরকার, আওয়ামী লীগের সাথে তো তারা ছিল। যারা এই সমস্ত দলের ভোটার বা সমর্থক, যারা রাজনীতির সাথে জড়িত না, তাহলে আপনার কি মনে হয় তারা কি নির্বাচন কেন্দ্রে যাবে, নাকি তারা আসলে ভোট বয়কট করবে, নাকি আসলে তাদেরকে ছাড়াই চিন্তা করছে? ইন্টারেস্টিং প্রশ্ন। আমি একটা থিওরিটিক্যাল ডিবেট করি, এই ডিবেটটা আমাদের সোসাইটিতে আছে। আমরা অনেকে মনে করি আওয়ামী লীগ এবং অন্যান্য দলের যে ভোটারের পার্সেন্টেজ, আমি মনে করি এখন আওয়ামী লীগের প্রায় 20% ভোট আছে। আমি 20% ধারণা করছি, কারণ হলো আমি আমার আশপাশের মানুষদেরকে দেখি যারা হার্ড কোর আওয়ামী লীগ সাপোর্টার ছিলেন, এদের প্রায় সবাই ওই জায়গা থেকে সরে আসেননি। আমি আমার আশপাশেই খেয়াল করছি। একটু সচেতন মানুষদের অনেকেই, বিশেষ করে 18-র পর আওয়ামী লীগের যে 20 কেন বললাম, আওয়ামী লীগের তো 30-35 ছিল, এটা কিন্তু জুলাই আগস্টে না, 18-র পর থেকে এটা গ্র্যাজুয়ালি, ওই রাতের ভোটের পর থেকে আমি আমার বন্ধুদের মধ্যে যারা আওয়ামী লীগের যথেষ্ট ছোটবেলা থেকে সমর্থক, পরিবার, ওরা বলেছে অন্য পার্টিকে ভোট না দিতে পারি, কিন্তু আমি আওয়ামী লীগকে আর ভোট দেবো না। ওইটা 18-র ওই রাতের ভোটের পর শুরু হয়েছে। 24-এ এসে তো অনেক ঘটলো। এখনও তারা কেন করেন আমি জানি না। আমি খোঁজার চেষ্টা করি, নানান কথা বলেন, কিন্তু এগুলো আমার কাছে ভ্যালিড মনে হয় না। মানে অনেকের কোনো দলের প্রতি হেট্রেড আছে, সেই কারণে আমি এনারা যাই করুক না কেন সেটা সমর্থন করব। কিন্তু আমি যে কথাটা বলছিলাম, সাম পার্সেন্টেজ অফ ভোটার কোনো দলে আছে মানে সেই দলটা যে থাকতেই হবে এটাও কিন্তু যুক্তি না।
আমি 20% থাকার পরও বলছি। আমি প্রায় এক্সাম্পল দিই যে জার্মানিতে AfD বলে একটা দল আছে, ফ্যাসিস্ট। এরা এবার নির্বাচনে আগে 10% ভোট পেয়েছিল, এবার 20% পেয়েছে, কিন্তু এই দলটার বিরুদ্ধে আদালতে মামলা আছে, তাদের রেস্ট্রিকশন, এবং তারা নিষিদ্ধ হয়ে যেতে পারে। তার মানে গণতান্ত্রিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দলকে কাজ করতে হবে। আমি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত আর রাজনৈতিক দল মনে করি না 18 পর থেকে, এটা আসলে একটা মাফিয়া গ্যাং। ব্যাপারটা এরকম, এই দেশের 20% মানুষ যদি চুরি করা শুরু করে, ধরলাম, তো আমরা কি চুরিকে বৈধতা দেবো যে চুরি এখন থেকে বৈধ? কারণ 20% মানুষ চুরি করে বা ডাকাতি করে 20% মানুষ। ঠিক একইভাবে কত সমর্থক আছে সেটা কোনোদিন কোনো দলকে কাজ করতে দেওয়ার, কারণ এই দলটা তো আমাদের নির্বাচন ব্যবস্থা। রাজনৈতিক দল মানে কেউ যদি সংজ্ঞা খোঁজেন, সে দেখবেন যে দলটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে এবং শেষে তার উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার চেষ্টা করে। এই দলটা 3টা নির্বাচন ম্যানিপুলেট করেছে। শুধু সেটা না, এই দলটা যখন আগে ছিল শেখ মুজিবুর রহমানের সময় একদলীয় ব্যবস্থা কায়েমের মাধ্যমে আমাদের গণতন্ত্রকেই ধ্বংস করেছিল। সো এটা যুক্তি না, কিন্তু আমি আপনার সাথে এই জায়গাটায় একমত। কিন্তু এই মানুষগুলোকে তো আমরা এই দেশ ছাড়া করতে পারি না, ওনারা আমাদের দেশের মানুষ, এটা খুবই মর্মান্তিক এখানকার মানুষ। সো তাদের অল্টারনেটিভটা কি হবে? আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেটা, জানি না, এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে যায় নাই, টেকনিক্যালি আওয়ামী লীগের এই নির্বাচনে অংশ নিতে পারছে না, শিওর হতে পারে আদালত দিয়ে তারা ফেরত আসবেন, অথবা যদি নাও আসেন, আমি মনে করি তাদের এই যে মাইন্ডসেট আছে, এক ধরনের চিন্তার জায়গা আছে, সেটা একটা ভিন্ন প্ল্যাটফর্ম হবে। আর এই নির্বাচনে আমি মনে করি তারা ভোট কেন্দ্রে অনেকেই যাবেন এবারও, তাদের প্রার্থী যেসব জায়গায় তাদের প্রার্থী আছে অনেকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করবেন, তাদের যে স্ট্রং পকেটগুলো আছে সেখানে তারা অনেকে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করা উচিত আমি মনে করি, তারা জিততে পারেন। এর বাইরে অন্যান্য জায়গায় সম্ভবত রাজনীতির নতুন একটা সমীকরণ তৈরি হচ্ছে, খেয়াল করবেন, সেটা হচ্ছে একদিকে বিএনপি, আরেকদিকে জামায়াতে ইসলামী, অন্য ইসলামী দলগুলোকে নিয়ে একটা জোট তৈরির চেষ্টা হচ্ছে। সো আওয়ামী লীগের যারা কোর সমর্থক, তাদের একটা বড় অংশ হচ্ছে সনাতন ধর্মের মানুষ, তাদের একটা বড় অংশ হচ্ছে সেকুলার এবং লিবারেল মানুষ। তাই যদি হয়ে থাকে, তাদের সামনে সম্ভবত এই যে জামাত এবং ইসলামিস্টদের উত্থান, এটা একটা নেগেটিভ বার্তা দেবে। সেই বিবেচনায় বিএনপির দিকে তাদের ভোট যাওয়ার সম্ভাবনা আছে। মানে আমাদেরও প্রাপ্ত তথ্য বলে, কারণ এনসিপি এবং ইয়েকে তারা কোনোভাবেই করবে না, এবং হয়তো নিজেরা কেউ কেউ স্থানীয়ভাবে বাঁচার জন্য, কারণ অনেকে তো আসলে একটু নিরাপদে থাকতে চায়, ফলে আর বিএনপিও স্থানীয় নেতারা এই সুবিধাটা নেবে। আরেকটা জিনিস খুব সামনে আসছে, সেটা হচ্ছে যে এনসিপি ছাত্রনেতা, আপনি ইতিমধ্যে আলোচনা করেছেন, হাসনাত বলেছে যেদিন সরকার প্রধান লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন সেদিনই আসলে জুলাই আন্দোলন শেষ হয়ে গেছে। এই যে হঠাৎ করে এনসিপি সরকারের, তাদের গঠিত সরকার, তাদের সমর্থিত, এখন সরকারের সরাসরি সরকারকে নানাভাবে তারা ব্লেম দিচ্ছে। আসিফ নজরুল নৌলখনৌকে দেখতে গেলেন এবং উনি একটা তীব্র প্রতিবাদ জানালেন, সেখানেও তাকে ব্যঙ্গ করে কটাক্ষ করা হলো। এগুলো কি বার্তা দেয়? শেষ মুহূর্তে কি আসলে তারাও কি আসলে সরকারের প্রতি এক ধরনের মানে বিরূপ মনোভাব পোষণ শুরু করেছে, বা সরকারকে, বিএনপির কাছে সরকার চলে গেছে, এরকম মনোভাব মানে কেন করছে? এটার খুব সুনির্দিষ্ট রাজনৈতিক প্রপাগান্ডার উদ্দেশ্য আছে আমি মনে করি। একটা খেয়াল করব, আমরা গত কয়েক মাস আগে থেকেই প্রাথমিকভাবে মৃদু সমালোচনা হচ্ছিল। এটার কারণ সম্ভবত এই এনসিপিকে একটা কিংস পার্টি হিসেবে সবাই বিবেচনা করে। মানে এখন আমি আপনি না, ধরুন আমাদেরকে আপনি ব্লেম করলেন, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো মানুষ টিআইবির, তিনি নিজে তো কিছুদিন আগে স্পষ্টভাবে বলেছেন, তো তিনি তার মতো মানুষ, এখন তাকে তো অ্যাকিউজ করা সোজা না। এই মানুষটা শেখ হাসিনার সময়ে বাংলাদেশের সিভিল সোসাইটি কি পরিমাণ অনেক করেছেন। আচ্ছা, তো তাহলে তারা সরকারকে কিছুটা সমালোচনা করে নিজের গায়ের থেকে এই যে কিংস পার্টির গন্ধ এটা দূর করতে চাইতেন, কিন্তু রিসেন্টলি তাদের ভাষা খুবই এক্সট্রিম হয়ে গেছে। সেই জায়গায় আসছে যে আপনি বলেন সিজদা দিয়ে এসছেন, মানে এই ধরনের মন্তব্য খুবই ডেরোগেটরি। ওনার ব্যক্তিগত কি অনুমোদন নিয়েছেন সেগুলো নিয়ে খুবই বাজে ভাষায় তাদের দলের গুরুত্বপূর্ণ মানুষজন কথা বলছেন, তার স্বজনপ্রীতির আওয়াজ তুলছেন। আবারও বলছি ভাষা, মানে আপনি সরকারের সময়, আপনি তো এনসিপি, ভাষাগুলো খুবই এখন এক্সট্রিম হয়ে উঠছে। কেন এক্সট্রিম হয়ে উঠছে আমি সেটার ধারণা করি। রিসেন্টলি ডক্টর ইউনূস নির্বাচন নিয়ে খুব কঠোর অবস্থান নিয়েছে। তিনি কিন্তু ওনার অবস্থান থেকে সরেন নাই, উনি নির্বাচন হবে বলছেন, কিন্তু রিসেন্টলি দুটো মন্তব্য খেয়াল করব। এই কয়েকদিন আগে যখন বিএনপি জামায়াত এনসিপির সাথে যেদিন উনি বৈঠক করলেন, সেদিন প্রেস ব্রিফিংয়ে তার যে বক্তব্য এসেছে, যেটা তার পেজে আছে অফিসিয়ালি, সেখানে ক্লিয়ারলি বলছেন তিনি নির্বাচনের বাইরে অন্য যা বিকল্প আছে সেগুলো বিপজ্জনক। উনি বলছেন নির্বাচন হতেই হবে ফেব্রুয়ারিতে। পরে একদিন গ্যাপ দিয়ে আবার অনেকগুলো ছোট দলের সাথে যেদিন বসেন, সেদিন বলেছেন যারা নির্বাচন ঠেকাতে চায় তারা নানা রকম কুকীর্তি নিয়ে
চেষ্টা চালিয়ে যাবেন। চালিয়ে উনি কিন্তু হুমকি দিচ্ছেন, উনি ধরতে পারছেন এবং হুমকি দিচ্ছেন। মানে ডক্টর ইউনূস এখন যখন নির্বাচনের পক্ষে খুব কঠোর অবস্থান নিয়ে নিলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপি, জামায়াত ইসলামী আন্দোলন তারা যদি কিন্তু বলে নির্বাচন এখন চাই কিন্তু এগুলো হইতে হবে, ওনারা আসলে নির্বাচনটা এখন চান না। সো তারা যখন দেখছেন যে প্রধান উপদেষ্টা এখন খুবই টাফ হয়ে গেছেন ইন ফেভার অফ দ্য ইলেকশন, এখনই যেন তাদের ভাষাগুলো সভ্যতার ভব্যতার সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা তাদের ক্ষোভ এবং রাগের বহিঃপ্রকাশ। এবং শুধু তারা না, ডক্টর ইউনূসকে 5 বছর রাখতে হবে টাইপের আলাপ করছিলেন না কিছু মানুষ সোশ্যাল মিডিয়াতে, তারাও এখন ডক্টর ইউনূসকে দেখতে পাচ্ছেন না, কারণ ডক্টর ইউনূস 5 বছর না, 5 মাস পরেই ইলেকশন দিয়ে চলে যেতে চাইছেন। 2024-এর 5 আগস্টের পরে এই জাতির কাছে ডক্টর ইউনূস সাহেব যে স্বর্ণ হীরক মর্যাদা নিয়ে যেভাবে তিনি এদেশে আসলেন, আজকের প্রেক্ষাপটে এসে কি মনে হচ্ছে? উনি ওনার ইমেজ অনেক ক্ষতিগ্রস্ত করেছেন। আমি এমনি একটা কথা বলি, উনি যদি খুব ভালো দেশ চালাতেন তারপরেও না মানুষ ওনাকে অনেক প্রশংসা করতো না। কারণ কি, ডক্টর ইউনূস এটা করবেনই, উনি এত বড় ব্যক্তিত্ব। কিন্তু আমি প্রায় বলি ওনার অবস্থা হয়েছে ঘটকের মতো। মানে ঘটক যখন একটা বিয়ে দেয়, সেই বিয়েটা যদি সুখের হয়, পাত্রপাত্রী ঘটককে আর মনে রাখে না, সে মনে রাখে না যে ঘটককে আমাদের একত্র করে দিয়েছে। যখন খারাপ থাকে তখন ঘটককে খোঁজে, যে আমাদের যাবতীয় প্রবলেমের মূল কিন্তু ওই ঘটক। তো ওনার একই অবস্থা এখন। ওনার কাছে আমাদের আকাশ সমান মানে এক্সপেকটেশন ছিল। আমি এতটা করি নাই, আমি অনেক কম করেই করেছি, কিন্তু সে কমটাও ফুলফিলড হয় নাই। অন্য কিছু বাদ দেন, একটা সরকার আইন শৃঙ্খলাও ঠিক মতো রক্ষা করবে না, এটা তো একটা রুটিন কাজ। মবের মুল্লুক বলি আমরা, হাসিনার সময় মগের মুল্লুক ছিল, এখন আমরা বলছি মবের মুল্লুক হলো। কোনো ব্যবস্থা, ওনাকে ব্যবস্থা নিতে দেখতাম তো আমরা। আচ্ছা, আপনি এই করছেন না, ঠিক আছে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটাকে চেঞ্জ করি, তাতে আমি বুঝতাম যে আপনি গুরুত্ব দিচ্ছেন অন্তত। ঠিক আছে, উনি ভালো মানুষ ধরে নিলাম, কিন্তু পারছেন না, আমরা দেখছি। তো আপনার ক্যাবিনেটের আর কাউকে দেন বা বাইরে থেকে একজন উপদেষ্টা নিয়ে আপনি একটু চেষ্টা করেন, তাহলে আমরা বুঝবো যে আপনি অন্তত গুরুত্ব দিচ্ছেন। মানে ব্যাপারটা এরকম দাঁড়ালো যখন এই উপদেষ্টাকে আপনি পদে রাখেন, যে আপনি কেয়ারই করছেন না বাইরে কি হচ্ছে। এবং কোনো সমালোচনা, কোনো আলোচনা, কারো মতামতকে উনি প্রাধান্য দেন কিনা বা শোনেন কিনা বা নিতে চান কিনা, এটাও এখন একটা প্রশ্ন। উনি কানে নেন, এটা শুনি, কিন্তু আসলে শোনা বলতে আমরা যেটা বুঝি ভেতরে নেয়া না, এটা নাই। সো উনি ওনার আসলেই যে ওনার যে ব্র্যান্ডিং, ওনার যে ইমেজ, সেটার বেশ খানিকটা নষ্ট করেছেন। এখন শেষ হচ্ছে যদি একটা ভালো নির্বাচন করে ক্ষমতাটা দিতে পারেন, এটা একটা মন্দের ভালো হবে। এখন সেইটাই আমাদের একই প্রত্যাশা থাকবে, শেষ ভালো যার সব ভালো তার। দর্শক, আমরা আশা করি আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, যেটা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে আগে ছিল মগের মুল্লুক, এখন হচ্ছে মবের মুল্লুক। আমরা আসলে এরকম দেখতে চাই না, আমরা দেখতে চাই ন্যায় বিচারের মুল্লুক তৈরি হয়েছে। আমরা মানুষ, সাধারণ মানুষ, তাদের বেশি প্রত্যাশা থাকে না, সকলেই চায় তারা একটু নিরাপদে, একটু শান্তিতে থাকবে, কোনো অশান্তি থাকবে না। আমরা আমাদের একটা সুখের সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ রচনা করব, এই প্রত্যাশা আজকে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী এক পর্বে নতুন কোনো অতিথির সাথে।